আপনার যে অভিজ্ঞতা, পার্বত্য অঞ্চলকে ঘিরে আপনার যে অভিজ্ঞতা, সব মিলিয়ে আমরা একটু আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। জি, পার্বত্য অঞ্চল দিয়ে আমার যে অভিজ্ঞতা সেখানে যদি আমি তাকাই, অবশ্যই এখন সিনারিও, অপারেশন অবজেক্টিভস, অপারেশন যেটা মোডাস অপারেন্ডে বলা হয়, কিভাবে অপারেশনটা করা হবে, সেগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের আন্ডারে ছিলাম। পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কাপ্তাই, এই সমস্ত জায়গায় বিভিন্ন জোন ছিল, রিজিয়ন ছিল, জোন ছিল, সাবজোন ছিল, বিভিন্ন ক্যাম্প ছিল। সেটা কিন্তু পাহাড়ে যারা আছে জনগণ, তাদের কারোর সাথে মারামারি করবার জন্য না, বেসিক্যালি ছিল প্যাসিফিকেশন এবং প্রোটেকশন। যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশে বরিশাল, সিলেট, খুলনা, রংপুর এই এলাকা আছে, তেমনই একটা অবিচ্ছেদ্য অংশ। সেই অংশের কিছু মানুষের কিছু ক্ষোভ থাকতে পারে, কিছু ব্যাপারে তাদের চাহিদা, চিন্তা, স্বপ্নের সাথে হয়তো আমাদের যে রাষ্ট্র, তাদের সীমিত সক্ষমতার মধ্যে সেটা পূরণ করার কিছু ঘাটতি থাকতে পারে। কিন্তু সেই পার্বত্য এলাকার জনগণকে, সেটা জনগণ বলছি আমি, সেখানে বিভিন্ন যেই উপজাতি আছে, আমি তাদের কাউকে আদিবাসী বলবো না, উপজাতি আছে, এবং সমতলের যেই বাঙালি যাদেরকে বলা হয় তারা আছে, সবার তাদেরকে জিম্মি করে কিছু সংখ্যক সন্ত্রাসী সেখানে সন্ত্রাসী কাজ চালানো, বা যেটাকে বলা হয় ইনসার্জেন্সি, সেই ধরনের যে কাজ চালাতো, সেটার বিপরীতে আমরা নিশ্চিত করতাম যে সেখানে যাতে স্বাভাবিক সেনাবাহিনী শুধু না, প্রশাসন, বিজিবি, বিডিআর, আনসার সবাই মিলে আমাদের কাজটা ছিল ওখানে প্রত্যেকটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের বাজারঘাট, স্কুল, কলেজ, স্বাভাবিক জীবনযাত্রা, সেটাতে আমরা সহায়ক ভূমিকা পালন করতাম। সেইটা যদি কেউ নষ্ট করতে চাইতো, নস্যাৎ করতে চাইতো, সেই ক্ষেত্রে অপারেশন পরিচালনা করা, সেটা বেসিক্যালি একটা মোড ছিল। এবং শেষের দিকে এসে আমি যদি 92 থেকে ফেব্রুয়ারি 1996 পর্যন্ত চিন্তা করি, তখনকার পার্সপেক্টিভে আমরা মূলত একটা শান্তি চুক্তির দিকে আগানোর জন্যই যেই প্রেষণামূলক কাজ, বিভিন্ন পার্টিকে সহায়তা করা, সেগুলা করতাম। মনে রাখবেন, সেটা কিন্তু বিএনপি আমলে ছিল, এবং জিনিসটা ছিল পরিষ্কার, স্টিক অ্যান্ড ক্যারট। মানে আমার সেখানে যথেষ্ট পরিমাণে ফিজিক্যাল প্রেজেন্স থাকবে নিরাপত্তা বাহিনীর কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের জন্য, অপারেশন দাবানল হিসাবে। একই সাথে যত ধরনের উন্নয়ন সহযোগী কাজ করা যায় সেগুলোতে সহায়তা করা হবে, যাতে একটা সঠিক এবং ন্যায্য শান্তি চুক্তি হয়। কিন্তু যখন আওয়ামী লীগ আসলো পাওয়ারে, তারা করলো কি, 97-তে এসে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাড়াহুড়া করে যেই ধরনের কাজ আমরা করে যাচ্ছিলাম তার বিপরীতে একটা অসম, অবাস্তব, এবং যেটা কখনো ইমপ্লিমেন্ট করা যাবে না সেই ধরনের একটা চুক্তি করে ফেলে, যেটা কখনোই বাস্তব হয় না, এবং অসন্তোষটা থেকে যায়। এখন যদি প্রশ্ন করা হয় জনগণের মধ্যে অসন্তোষ আছে কিনা, পাহাড়ি জনগণ, যেটাতে আমরা এখানে শুধু ওই আদিবাসী বা চাকমা বলে না, এখানে অনেকগুলা, যেটাকে আজকাল বলা হয় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বা সামথিং, বা কেউ আদিবাসী বলে একভাবে ব্লেন্ড করেন তাদেরকে, নো, দ্যাটস নট পসিবল। ওখানে বিভিন্ন যে উপজাতি আছে সবাই তাদের স্বতন্ত্র আইডেন্টিটি নিয়ে থাকতে চায়, এক আদিবাসীটাকে কেউ থাকতে চায় না। সুতরাং তারা অবশ্যই ক্ষুব্ধ হয়েছেন যেখানে শুধুমাত্র সন্তু লারমার জনসংহতি সমিতিকে টিকায় রাখবার জন্য হাসিনা কিছু এবং তার হয়ে কিছু অদ্ভুত একটা চুক্তি করা হয়, আর মূল জনগণ তারা সবসময় সেখানে, বাঙালি, পাহাড়ি সবাই সেখানে শান্তি চায়, সবাই চায় যে সেখানে। এখন সুমন ভাই, বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে হঠাৎ করে বেশ কিছুদিন ধরেই কিন্তু নানাভাবে আলোচনা চলছে যে পাহাড়ে শক্তি বৃদ্ধি হচ্ছে, পাহাড়ে কিন্তু
এই ঘটনাটার আগেও কিন্তু বেশ কয়েকটা ঘটনা ঘটেছে গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। তো সেই জায়গাগুলো সরকারের পদক্ষেপ ঠিক ছিল কিনা? হাসিনা এবং ভারত মিলে এখন পার্বত্য চট্টগ্রামকে নাকি বিচ্ছিন্নই করে ফেলবে বাংলাদেশ থেকে। তো বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? বর্তমান পরিস্থিতিতে ভাই হঠাৎ করে কিছু হয় নাই। পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ভারতের একটা টুল। বাংলাদেশ যেই মুহূর্তে ভালো কোনো কিছুর দিকে আগায়, বাংলাদেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতিটা চূড়ান্তভাবে, যেটা আমরা একটা এক্সাম্পল, সেটা ঠিক থাকে, যখন সরকার কোনো ভালো পদক্ষেপ বাইরের সহযোগী দেশগুলোকে নিয়ে নিতে চায়, যখন ধরেন আমাদের সামনে 4 মাস পরে নির্বাচন আছে ইনশাল্লাহ, এই ধরনের যে কাজগুলা করতে যায়, তখন ভারত এই পার্বত্য চট্টগ্রাম এলাকাকে অশান্ত করে। এখন বলবেন ভারত তো আলাদা একটা দেশ না, এই যে পার্বত্য চট্টগ্রামে আমরা এখন যে শুনতেছি, এই আজকের পরিস্থিতিতে জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ, মূলত ইউপিডিএফ এর বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা প্রতিনিয়ত ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে সেটাকে এক্সিকিউট করে এলাকাটা অস্থির করবার জন্য। তো এই মুহূর্তে কেন এই অস্থিরতা? বিকজ ভারতের কাছে, আমার যেটা মনে হয়, ভারতের কাছে মনে হচ্ছে যে আমরা এই ধরেন জাতিসংঘতে বাংলাদেশ কিন্তু রোহিঙ্গা বিষয়ক একটা রেজলিউশনে গতকালকে যেটা এখানে হয়ে গেছে, সেখানে অনেক আলহামদুলিল্লাহ গেইন করেছে। তো সেইটার আগে আগে ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশে পার্বত্য এলাকায় খাগড়াছড়িতে মূলত একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাই দেয়া, যেটার প্রস্তুতি তারা বেশ কয়েকবার প্রতিনিয়ত কিছুদিন পরপরই তারা তাদের এই সন্ত্রাসী সংগঠনগুলোকে দিয়ে করে। এবং এই দাঙ্গা যদি বেঁধে যায়, তো আল্লাহ না করুক, অবশ্যই আমি সেখানে প্রশাসন, বিশেষত সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকা অন দ্য স্পট সেই মুহূর্তে যেটা তারা নিয়েছে সেটা প্রশংসা করব। বাট আপনার কোশ্চেনে আমি আসবো, আগে থেকে কেন গোয়েন্দা তথ্য দিয়ে সেটাকে সতর্ক করা হলো না, দ্যাট উইল বি মাই আদার পার্ট। বাট ভারতের উদ্দেশ্য ছিল এবং এখনো আছে, যে কোনো মুহূর্তে সেখানে একটা সাম্প্রদায়িক বা জাতিগত একটা রায়ট বা সহিংসতা বাধায় দেয়। এবং এখানে কিন্তু সহিংসতা মানে গ্রামে গ্রামে সহিংসতা সমতল না, একজন নিহত 5 জন আহত তা না। এখানে একবার হলে গ্রাম পুরা এরা ঘেরাও করে জ্বালাই দেয়। পাহাড়ি যে সন্ত্রাসীরা আছে তারা গ্রাম জ্বালায় দেয়। তো এমন একটা জিনিস করা গেলে তখন বাধ্য হয়ে বাংলাদেশকে যেটা করতে হবে, তাদের সেনাবাহিনী সেখানে বিফ আপ করতে হবে, আরো সেনা ক্যাম্প স্থাপন করতে হবে। তখন ভারত সেই অজুহাতে বলবে, দেখো বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পাহাড়ি জনগণের। এবং ধরেন আমরা যদি সেখানে আরো সেনা নিতে হয়, তাহলে আমাদের প্লেনে এই মুহূর্তে কি অবস্থা হবে, যেখানে পুলিশ সেনাবাহিনী ছাড়া মানে এক কদম চলতে চায় না বা চলতে পারে না, তাদের সেনা ক্যাম্পগুলো সাহায্য দরকার হয়। দেন সামনে নির্বাচন আছে, নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি দরকার আছে। এই অবস্থায় আপনি যদি সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রাম একটা বড় অংশ, আরো 1/3 সেখানে নিয়ে ভরেন, তখন তো আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। তো ভারত অ্যাকচুয়ালি চায় যে এই ধরনের কিছু একটা করে আমাদেরকে চাপে রাখা, যেন আমরা একসময় বলি, বাবা যথেষ্ট হয়েছে, ঠিক আছে হাসিনারে আমরা ফেরত আনবো, আর তোমাদের কি কি কথা শুনতে হবে যেগুলো হাসিনা তোমাদেরকে অনেক ঢেলে দিয়ে দিয়েছিল, মানে বলছিল না যে ভারতকে যা দিয়েছি তার কখনো আর কেউ কখনো পাবে না, সেই ধরনের আবারও আমরা দিব। তো ঠিক আছে, তারা এই ধরনের চাপ প্রয়োগের জন্য এই পাহাড়ি জনগণকে জিম্মি হিসাবে ব্যবহার করে আমাদের উপর এই ধরনের সন্ত্রাসী কাজ চালায়, এবং আপনি ধরে রাখেন চালাবে। এখন আমি একটু এখানে ক্লিয়ার করি না, আপনার ফেডিং এ যেটা আছে গোয়েন্দা ব্যর্থতা, ধরেন আজকে আমি প্রশ্নটা শুধুমাত্র আমাদের এনএসআই, ডিজিএফআই, এসবি তাদের জন্য না, এটা হচ্ছে আমাদের সরকারের প্রতি। সরকারের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, আমাদের এই সার্বভৌমত্ব, অখণ্ডতা, তারা কি কেউ জানেন না যে এই ধরনের প্রচেষ্টা নিয়মিত আজকে থেকে 50 বছর ধরে ভারত করে আসছে, আমাদের পার্বত্য এলাকাকে ডিস্টেবিলাইজ করে সেখানে ইনসার্জেন্সি চালায় দিয়ে তাদেরকে অস্ত্র সরবরাহ করে আমাদের আমার মনে হয় না যে আমাদের যারা আছেন সরকারের দায়িত্বে আছে এই নিরাপত্তা জিনিসটা দেখবার জন্য, তারা কেউ উপলব্ধি করতে পারেন যে এইখানে যেই আমাদের সেনাবাহিনী বা বিভিন্ন বিডিআর এর যারা নিয়োজিত আছেন, তারা কেউ শক করে ওখানে নাই। এবং বিশেষ করে ক্যাম্পের লাইফ যদি আমাদেরকে সেখানে ফেরত যেতে হয়, আপনি 17 দিন 20 দিন পরে যদি আপনার হেলিসর্টিতে খাবার আসে পাবেন, নাইলে আপনাকে লোকালি খাবার বন্দোবস্ত করে অথবা শুধু ভাত খেয়ে থাকতে হবে ক্যাম্পে। আপনাকে সেইখানে
মশার কামড় থেকে আমার 17 বার ম্যালেরিয়া হয়েছিল 3 বছরের মধ্যে। সেই অসুস্থ হয়ে সেখানে ম্যালেরিয়া হওয়ার পরে আমাকে হাসপাতালে তো নেওয়ার মতন কোনো হেলিসর্টি ছিল না। আমার সৈনিকের ম্যালেরিয়া হয়েছে, সৈনিক সেই ম্যালেরিয়া নিয়ে অপারেশনে যেতে পারতেছে না, বাট সে নিচে ক্যাম্প পোস্টে দায়িত্ব করতেছে, কারণ এর থেকে বেশি জনবল নাই। বাট আমাদেরকে 24 ঘন্টা প্রতিটা আমাদের নিরাপত্তা বাহিনীর প্রত্যেকে 24 ঘন্টা সেখানে ডিউটি করতে হয়। এটা কেউ শখ করে না। তো এই ধরনের সিচুয়েশন যাতে না হয় সেই জন্য কি দরকার ছিল বা কি দরকার আছে, আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা এনএসআই, ডিজিএফআই এবং প্রয়োজন বোধে এসবি কে বলবেন যে দেখো এই ধরনের জিনিস আমাকে কিন্তু অবশ্যই আগে থেকে বলতে হবে যে এই উপলক্ষে কি করতে পারে এবং কারা কারা করতে পারে, তোমরা সেই তথ্য আমাদেরকে দিবা এবং একই সাথে পুলিশকে এবং অন্যদের দিবা যাতে তাদেরকে সেখানে নিবৃত করা যায়, গ্রেফতার করা যায় বা সেই ধরনের। সুমন ভাই, মানে দিবার প্রসঙ্গ কেন আসতেছে? এটা তো অটোমেটিকই তাদের কাছে চলে আসার কথা। মানে এটা কি আমাদের গোয়েন্দা সংস্থা কি কাজ করছে না, নাকি তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না? এবং আমি যদি আপনাকে একটা সংবাদ যদি দেখাই, আমাদের এই যে ইন্টারিম কি বলে স্বরাষ্ট্র, তিনি বলে দিলেন যে ভারত ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িত অস্থিরতা। স্বরাষ্ট্র উপদেষ্টা, এই হচ্ছে পত্রিকার সংবাদ, তিনি বলছেন যে চট্টগ্রামের একটা অনুষ্ঠানে না ঢাকাতে একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করে বসে আছেন। তো ইন্টারিম ভারত ফ্যাসিস্টদের ইন্ধনে যদি খাগড়াছড়িতে অস্থিরতা হয়, এটা আপনি এত পরে বুঝলেন? এটা নিয়ে তো সবাই কনসার্ন। তো আপনার কনসার্ন কোথায়? আপনার লোকজন কোথায়? আপনার তথ্য কোথায়? উনি তো, ওনার প্রতি সম্মান রেখে বলছি, উনি তো পার্বত্য চট্টগ্রামে চাকরি করছেন। উনি পার্বত্য চট্টগ্রামে যে ডিভিশন আছে, ব্রিগেড কিভাবে কাজ করে, উনি ইন্টেলিজেন্স কিভাবে ফ্লো করে উনি জানেন। আপনার প্রশ্নটা যথার্থ যে বলতে হবে কেন, সেটা তো দেওয়ার কথা, বাট যেটা হচ্ছে বাস্তবতা যেটা হচ্ছে, জুলাই পরবর্তী আমাদের এই ডিজিএফআই বিভিন্ন কেলেঙ্কারি এবং ন্যাক্কারজনক ঘটনা, বিশেষ করে গুম খুনের সাথে তাদের যে সংশ্লিষ্টতা চলে আসছে, সেই কারণে আমার যেটা মনে হয় ডিজিএফআই এখন পারলে হাত পা গুটায় চুপ করে বসে থাকে যে ঠিক আছে আমারে না বললে কোনো কিছু করব না। এটা তাদের একটা আইদার ভয়, অথবা তারা মনে করতেছে যে আর কি করে, নো, দ্যাট ইজ নট দ্য রাইট থিং। এবং সেই অবস্থা থেকে সেই কারণে আমি বলি, এবং ডিজিএফআই যে বা এনএসআই যে ডেইলি ব্রিফিং দেয়, সেই ব্রিফিং এ অবশ্যই কিছু কথা আসে, বাট আমরা সেটা জানি, যেটা আমাদের 50 বছরের প্রতিটা সরকার, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে সরকারের দায়িত্বপ্রাপ্ত, তারা কিন্তু শুধুমাত্র সেই ডেইলি বা উইকলি ব্রিফিং এর উপর বসে থাকেন নাই। তারা কিন্তু বলছেন দেখেন আমাদের জন্য আগামী 4 মাসে 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। একটা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ তারা যে বিভিন্ন সন্ত্রাসী ঝটিকা বিভিন্ন নাশকতার কাজ চালাতে পারে, সেটার ব্যাপারে আমাদেরকে আগাম তথ্যের জন্য আপনারা একটা স্টাডি করেন, আমাদেরকে জানান। 2 হচ্ছে পার্বত্য এলাকায় ভারত সেইখানকার সন্ত্রাসী গোষ্ঠী, বিশেষ করে ইউপিডিএফ কে দিয়ে কি করতে পারে এবং সেই পরিমাণ, সেই জন্য তাদের কি ধরনের পরিকল্পনা আছে সেটা জেনে জানান। এটা খুব কিন্তু টাফ জিনিস না ভাই, এটা ভারত বাংলাদেশ আমরা সবাই কিন্তু, তাদের ভিতরে আমাদের লোক আছে, আমাদের ভিতরে তাদের লোক আছে, এগুলো খুব সহজেই জানা যায়। বাট আপনাকে একটা গাইডেন্সের মধ্যে রাখতে হবে, একটা সিস্টেম, ইন্টেলিজেন্স ফ্লো, ব্রিফিং এবং সেই অনুযায়ী অ্যাকশন নেয়ার, সেই উডা লুপ, অবজার্ভ, ওরিয়েন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যান্ড ডিসাইড, সেই জিনিসগুলা আপনাকে করতে হবে। সেটা সেই জায়গায় আমরা অবশ্যই বলবো এটা শুধু গোয়েন্দা বাহিনীর ব্যর্থ না, গোয়েন্দা বাহিনীকে পরিচালনায় আগাম সতর্কতা পাওয়া এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে চরম একটা ব্যর্থতা আমরা দেখতে পাই। এবং এই ব্যর্থটাকে অ্যাকচুয়ালি পুঁজি করে বা উস্কাই দিয়ে ভারত সুবিধা নিতেছে, সে সবসময় সেটা নেয়। আমাদের দেশের ভিতরে কিছু দালাল আছে, আমাদের দেশের ভিতরে কিছু ভারত এবং আওয়ামী লীগের 5-8টা লোক আছে, তারাও সেখানে দিচ্ছে। আবার যেই ধরেন জনসংহতি সমিতি, সন্তুর লারমার বা তাদের নেতারা বা ইউপিডিএফ এর নেতারা, তাদেরকে আমরা বিভিন্ন সুযোগ দিচ্ছি, বিভিন্ন ফোরামে কথা বলবার সুযোগ দিচ্ছি। তারা করে কি, জাতিসংঘে এসে সব সুন্দর প্লেনের টিকিট, ফার্স্ট ক্লাস সবকিছু নিয়ে আসলো, জাতিসংঘে এসে আমাদের দেশের জাতীয় ঐক্য, সার্বভৌমত্বের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। এই যে আপনি বললেন যে কথিত ধর্ষণ, ভারতের দরকার ছিল এই সময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো, তারা করলো কি, একটা ধর্ষণের গল্প নিয়ে আসলো যেটা কোনো বেজ নাই আমরা এখন জানতে পারি, সেটা থেকে আলগি দিল, প্রথম আলো দিল।
আমাদের কিছু টিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, মাই টিভি, তারা সেই সমস্ত জায়গায় আলগি দিতেছে। এরা তো সেই ধরনের দালাল। আপনি এবং সুমন ভাই ধরেন ধরেন যে একটা ধর্ষণের ঘটনা, এটা মানে ডাক্তারি পরীক্ষা বা এটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সেটা হচ্ছে অভিযোগ। কিন্তু আপনি যদি সকল পত্রিকা শিরোনামগুলো দেখেন যে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত, মারমা তরুণী ধর্ষিত, তো এই যে জায়গাটা এখন দেখা যাচ্ছে এই জাতীয় কোনো ঘটনাই ঘটে নাই। তো মানে এই এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল হচ্ছে না, অর্থাৎ মিডিয়ার মধ্যে হাসিনার যে ফ্যাসিস্ট সহযোগীরা রয়ে গেছে, তারা কিন্তু এদেরকে নিয়ে এই সরকার কিন্তু লুতুপুতু করছে, কিন্তু তারা কিন্তু সুবিধা মতো তাদের ছবল দিচ্ছে। আরেকটা প্রশ্ন আমি যেতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা দেখছি যে ভারতে সাম্প্রতিক সময়ে আমার দেশ পত্রিকার একটা অনুসন্ধানী রিপোর্টে দেখা যাচ্ছে যে ভারতের যে গোয়েন্দা সংস্থা, তাদের তালিকায় প্রায় 600-700 কতজন ভারতে আছে। তার মধ্যে আমাদের পুলিশের শীর্ষ কর্মকর্তা, আপনার সেনাবাহিনীর জেনারেল মুজিব আকবর সহ আরো বেশ কয়েকজন ছোটখাটো তারা আশ্রয়ে আছেন। তো এদেরকে তো পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে, এদেরকে সসম্মানে আরামায়েশের সাথে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। তো যারা সেখান থেকে বসে বাংলাদেশে একটা ইনসার্জেন্সি ক্রিয়েট করতে চাচ্ছে, আপনি কি মনে করেন যে তাদের সহযোগীরা এখানে বড় বড় মেডেল টেডেল লাগায় ঘুরে বেড়াচ্ছে? তাদেরও এখান থেকেও একটা গ্রুপ চেষ্টা করছে, ওইখান থেকে একটা গ্রুপ চেষ্টা করছে, উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আরেকটা বিপদের দিকে যাচ্ছে। কিছু কথা আছে যেগুলা আমরা বুঝি, বাট মুখে নিজের কাছে বলতে অনেক ভয় লাগে। আপনি জিনিসটা রাইটলি বলছেন। তার আগে একটা জিনিস একটু আমার কষ্টটা বলি, আমাদের বিপ্লবের পক্ষে অনেকে ছিলেন, বিপ্লবের আমার কলিগস অনেকে ছিলেন, তাদেরকে আজকাল দেখি এটিএন বাংলা, চ্যানেল আই, তারপরে ওই সমস্ত টিভিতে গিয়ে বিভিন্ন ধরনের বক্তৃতা, 71 টিভিতে গিয়ে বিভিন্ন ধরনের বক্তৃতা দেন, বিপ্লবের পক্ষে কথা বলেন। তারা কি ভুলে গেছেন যে এই সমস্ত পত্রিকা ভূমিকা কি ছিল গত 15 বছরে, 16 বছরে? কি কোন লজ্জার মাথা খেয়ে তারা নিজেদের চেহারা দেখানোর জন্য সেই সমস্ত টিভি চ্যানেলে যান? আপনাদের শ্রদ্ধা রেখেই বলছি, সেই টিভি চ্যানেলগুলো আপনাদেরকে ব্যবহার করছে। তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। এখন যেই জায়গাটাতে আপনি বললেন যে আমার দেশের যে খবরটা, সেটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস, এবং সেখানে আমি মনে করি মাহমুদ ভাই হয়তো এটার ফলো আপ হিসেবে আরো কিছু আনবেন। কি আনতে পারেন আমি আপনাকে বলি। জেনারেল মুজিব এবং জেনারেল আকবরের কথা যে বলা হয়েছে, এছাড়াও কিন্তু আরো অনেক জেনারেল, আরো অনেক লোক সেখানে আছে, সেখানে গেছে। এখন যদি জেনারেল আকবর এবং জেনারেল মুজিবের কথা বলি, তারা কিন্তু হচ্ছে মানে বাংলাদেশ সেনাবাহিনীর জিনিয়াসদের একজন, মানে দুইজন। তো কি এদের মাথাতে সমস্ত কিছু আছে? আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা, আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের কারা আছে, আমাদের ভিতরের নিরাপত্তা সংক্রান্ত যত সেন্সিটিভ ইনফরমেশন, ডিজিএফআই, আমাদের প্রশাসন, সবকিছু তাদের মাথায় আছে। কোথায় কোন লোকের কাছে কি আছে, কি পাওয়া যাবে, সেগুলা এখন তারা কাদের কাছে বিক্রি করতেছে? ভারতের কাছে। তারা ভারতের আশ্রয় আছে। তার মানে ভারত না চাইতেই কিন্তু তাদের ইনফ্যাক্ট এখন এর আগামী 10 বছর বাংলাদেশে কোনো এই অপারেশন না চালাইলেও কিন্তু চলে, বিকজ আমাদের যত সংবেদনশীল তথ্য আছে আমাদের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত, সেগুলা এই দুইজন লোক যেহেতু সব থেকে বেশি জানতেন এবং জানেন, তারা সেগুলা সরবরাহ করছেন এবং সেইভাবে অ্যাসিস্ট করছেন। সেই অ্যাসিস্ট্যান্সে তার সাথে আরো আছে আমাদের বেনজির। আপনি এটা জেনে রাখেন কনক ভাই, আমি বিশ্বাস করি, এটা কেউ আমার সাথে তর্কে আসতে পারেন, আমাদের পুলিশ বাহিনী যেভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে হয়তো চলবে, বাট আমাদের পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্যর এখন পর্যন্ত গুরু হচ্ছে বেনজির, যে বাইরে থেকে পুলিশকে চালাচ্ছে, তার কথা মতো চলছে। এবং আরো কিছু হাবিব, তারপর চিত্তরঞ্জন, এরা আছে, এরাই চালাচ্ছে, এদের কথা মতো পুলিশ চলতেছে। তেমনি ভাবে এই যে জেনারেল আকবর এবং জেনারেল মুজিব, তাদের শুধু ইনফরমেশনটাই কিন্তু এর জন্য যথেষ্ট, বাট এর বাদে আপনি যদি মনে করেন মেডেল লাগায় ঘুরে বেড়াতেছে যারা আছে তার সাথে, সেটার তো দরকার পড়ে না। না না ভাই, ধরেন জেনারেল মুজিব তো নজরদারির মধ্যে ছিল, মানে মানে প্রি অ্যারেস্টের কাছাকাছি ছিল, প্রি অ্যারেস্টের মতোই ছিল এরকম বলা হয়েছে। সেখান থেকে সে পালাইলো, পালানোর পরে এই পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে?
জেনারেল আকবরকে তো বলা হলো, আমরা শুনলাম যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তা করেন পরে শুনে যে সে ইন্ডিয়া। তো আপনি অ্যারেস্টের নামে পুলিশ প্রহরায়, সেনা প্রহরায় আপনি বর্ডার পার করে দিয়ে আসবেন, এখানে আপনি মায়া কান্না করবেন, এসব ফাইজলামি করার জন্য আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে বসানো হয়েছে। এইসব করার জন্য তাদেরকে আমরা আমি মনে করি আমাদের সরি আমি একটু পাওয়াটা চার্জে দেই। আমাদের যে প্রত্যাশা সেই জায়গাতে অবশ্যই এখানে বড় একটা ব্যর্থ হয়েছে। তাদের পালায় যাওয়ার কোনো কথা প্রশ্ন ছিল না। তারা বিশেষ করে কনক ভাই আপনি আপনার প্রোগ্রামে বলছিলেন এবং যেটা রেফারেন্স মাহমুদ ভাই তার পত্রিকাতে আনছেন যে জেনারেল মুজিব দিয়ে 2 তারিখে এবং 6 তারিখে কু করবার চেষ্টা করছিলেন আওয়ামী লীগ পন্থীদের নিয়ে বসায় দেওয়ার জন্য খুনি জিয়াউল হাসানকে নিয়ে। এটা আপনি কিন্তু প্রথমে বলছিলেন, আপনার একটা অনুষ্ঠানে বিশদ বর্ণনা দিয়েছিলেন। তো এখন ওনাদের কিন্তু সেই পরিমাণে অনুসারী এবং সেই পরিমাণে শক্তি এখনো আছে। সেটা ওনারা চাইলে আপনার তো নিশ্চয়ই এতটুকু বুঝতে পারতেছেন যে বাংলাদেশের ভিতরে যে কাজগুলো হচ্ছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে গত 1 সপ্তাহ ধরে যেটা হচ্ছে বা গত 1 বছরে, তার পিছনে এই ধরনের লোকগুলার দেয়া তথ্য এবং কানেকশনস গুলাই কাজে লাগানো হচ্ছে। বাট তারা তাদের থেকে ফিজিক্যাল যে হার্ম, তার থেকে আরো একটা বিপদ আমি একটু মাহমুদ ভাইয়ের সেই রিপোর্ট থেকে একটু বলি। জি, সেখানে উনি বা যে প্রতিবেদক, আমি তাকে ধন্যবাদ জানাই, বেশ কিছু পাসপোর্ট নাম্বারের রেফারেন্স দিচ্ছেন। এখন এই পাসপোর্ট গুলা কি, এগুলা কি এখনো বাতিল করা পাসপোর্ট, সচল পাসপোর্ট নাকি কি, সেই ব্যাপারে কিন্তু অ্যাকচুয়ালি ফার্দার জানবার দরকার আছে। প্রথম জিনিস সেটা হচ্ছে যেই পাসপোর্ট গুলো, এবং আরো ধরেন 700-র মতো এমন পাসপোর্ট, এগুলা কিন্তু রিভোক করা হয়েছে সেই পাসপোর্ট গুলা। মানে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর কিন্তু সেই পাসপোর্ট গুলাকে রিভোক করেছেন। আমি সম্পূর্ণ জেনে বলছি, আমার যদি সুবিধা থাকতো ডিজি পাসপোর্ট অধিদপ্তর, তার সাথে জেনারেল আনোয়ারের সাথে কথা বলার, আমি অবশ্যই আপনাকে ওনার রেফারেন্সই বলতাম, বাট ওনার সাথে আমার কথা বলতে পারি নাই। বাট যেখান থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমাদের জানা দরকার। 1 নম্বর হচ্ছে এই সমস্ত আওয়ামী লীগ, তারপরে জেনারেলস, তারা যেই পাসপোর্টগুলো ইন্ডিয়াতে ব্যবহার করছেন এবং ওদের গোয়েন্দাদের লিস্টে যে পাসপোর্টগুলো আছে সেগুলা তারা কিন্তু তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্টের বদলে রেগুলার পাসপোর্ট নিছেন, যেগুলার এই রেগুলার নাম্বার। সেটা কখন নিছেন, যেটা জানলে অ্যাকচুয়ালি আপনার থেকে শুরু করে আমাদের সবার খারাপ লাগবে। বিপ্লবের পূর্বে মাত্র 10%-এর মতন নেওয়া হয়েছে। বিপ্লব পরবর্তী 5ই আগস্টের পরে বেশিরভাগ পাসপোর্ট সেগুলো ইস্যু করা হয়েছে কিভাবে? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআই এবং এসবির ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট অধিদপ্তরকে রিকোয়েস্ট করেছে যে এদেরকে পাসপোর্ট দেওয়ার জন্য। কারো খালার হাঁটুর অসুখ, কারো মামা চোখে দেখতে পারে না, চোখে দেখতে অসুবিধা হইতেছে, পিঠ চুলকাইতেছে, এই সমস্ত অজুহাত দেয় তাদের বিদেশে চিকিৎসার নাম করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাইন্ড ইট, জেনারেল জাহাঙ্গীর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠিগুলা পাসপোর্ট অধিদপ্তরে রিকোয়েস্ট পাঠায় তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট চেঞ্জ করে। যেহেতু ডিপ্লোম্যাটিক চেঞ্জ করে রেগুলার করতে হলে আপনার এনএসআই এবং এসবির ক্লিয়ারেন্স দরকার হবে, সেগুলো সহ রিকমেন্ডেশন পাঠানো হয়। এখন পাসপোর্ট অধিদপ্তর হচ্ছে ভাই একটা অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। যখন রিকোয়েস্ট আসছে তারা পাসপোর্ট দিয়ে দিছে, রেগুলার পাসপোর্ট বানিয়ে দিয়ে দিছে। সেই পাসপোর্ট নিয়ে এই সমস্ত খুনিরা, এই সমস্ত আমাদের দেশের অর্থ লুণ্ঠনকারীরা, তারা কিন্তু ভারতে বসে আছে। দেন তারপরে যে কোনো ভাবে হোক, উই হ্যাড সাম অ্যাক্সেস, বা আমাদের মতন আরো অনেকে এই জিনিসটা ওই পর্যায়ে জানানোর পরে কি হয়, সম্ভবত আমাদের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজন আমাদের দিগ্বিজয় মানুষ মিস্টার তৌহিদ, তাদেরকে রিকোয়েস্ট করা হয় যে আপনারা অবিলম্বে এই পাসপোর্টগুলা বাতিলের জন্য আমাদেরকে একটা লিস্ট দেন, কতজন কাদের কাদেরটা বাতিল করতে হবে। এক হচ্ছে যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যারা পালায় গেছে বা এই ধরনের জিনিসপত্র। এখন পর্যন্ত কোনো কম্প্রিহেনসিভ লিস্ট দেওয়া হয় না পাসপোর্ট অধিদপ্তরকে। আমি যতদূর জানি ভিতরের খবর, এটা পাসপোর্টের কেউ কনফার্ম করবে, তারা নিজ উদ্যোগে প্রায় 700-র মতন এই ধরনের লোকের এই যে পাসপোর্ট যেগুলো আছে সেগুলো তারা বাতিল করছে। ওকে, ওয়েল অ্যান্ড গুড, বাতিল করা হয়েছে। বাট সমস্যা কিন্তু রয়ে গেছে আরেকটা, কনক ভাই, সেটা হচ্ছে কি,
এই যে পাসপোর্ট গুলাকে রিভোক করা হয়েছে সেগুলা কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো বন্দর বা ইমিগ্রেশন থেকে যাওয়া বা ঢুকার ক্ষেত্রে সেটা শো করবে যে এটা একটা বাতিল পাসপোর্ট। বাট এই একই এগুলো হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি, সেই এগুলো ইলেকট্রনিক পাসপোর্ট না। এই এমআরপি দিয়ে আপনি কিন্তু ভারতে বসে আছে যে জানোয়াররা, তারা কিন্তু আমেরিকা, তাদের ভিসা লাগে আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, পৃথিবীর বাংলাদেশ ছাড়া বাকি সমস্ত জায়গায় তারা ঘুরতে পারবে। ঘুরে বাংলাদেশের বিরুদ্ধে জনমত তৈরি করা, বাংলাদেশকে পচানো বা বাংলাদেশের বিরুদ্ধে আরো খারাপ নাশকতার পরিকল্পনা করা, সবকিছু তারা করবে। বিকজ একটা এমআরপি সেটা বাংলাদেশের ক্ষেত্রে শুধু শো করবে যেটা বাতিল, বাকি যে কোনো জায়গার ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট, এটা এই পাসপোর্ট গুলা তারা ব্যবহার করতে পারবে। মানে সুমন ভাই হচ্ছে যে স্মার্ট কার্ডের যে পাসপোর্ট, এই পাসপোর্ট পৃথিবীর যে এয়ারপোর্টে ইউজ হোক, সেই পাসপোর্টে ইস্যুইং অথরিটি বা ইস্যুইং কান্ট্রির ইনফরমেশনটা তারা পায়, কিন্তু এমআরপি তে তারা পায় না। স্মার্ট কার্ড যেটা এখন দেওয়া হচ্ছে সেটাতে হয়তো সেটা আইডেন্টিফাই করা যায়, এমআরপি করা যায় না, যার জন্য সকল দুর্বৃত্তই এমআরপি পাসপোর্ট নিয়েছে। বাংলাদেশে কিন্তু মাঝখানে একটা সংবাদ বেরিয়েছিল যে এমআরপি বইয়ের সংকট, এমআরপি বই পাওয়া যাচ্ছে না, মানে সবাই এই মাত্রায় এমআরপির দিকে ঝুঁকে পড়েছে। তো এখন আসলে আমাদের দুর্ভাগ্য, মানে আমরা কিছু মুরব্বী অপদার্থতে শাসনে ঢুকছি এবং আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের প্রশাসনে এখনো হাসিনার পা চাটা কুকুররা বসে আছে। ধরেন আপনি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ নামাজ পড়ো, কোরআন পড়ো, এই করবেন, আর ভিতরে ভিতরে মানে লাম্পটের চূড়ান্ত সীমায় যাবেন, তো লাভটা কি এগুলাতে? আপনি দেশে সর্বনাশ করবেন, দেশ রক্ষার দায়িত্ব নিয়ে আপনি দেশ বিরোধী মানুষকে আপনি রক্ষা করবেন, নানা উদ্যোগ নেবেন, নানা ছলাকলা করবেন, আর মুখে মুখে নামাজ পড়বেন, রোজা রাখেন, কোরআন পড়েন, এসব বলে যাবেন। এসব ফাইজলামির অবসান ঘটা দরকার। এবং আমাদের দুর্ভাগ্য, আমরা ডক্টর ইউনূসের উপরে যে আস্থা রাখছিলাম, এই জায়গাটাতে টোটাল ফেলিয়ার। জি ভাই, এই জায়গাটা একটা কথা বলিনি, আরো কিছু জিনিস আছে এই পাসপোর্ট সংক্রান্ত। সেটা হচ্ছে কি, এখন যে জিনিসটা কিন্তু জরুরি দরকার, সেটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে, বাট এখনো কোনো অ্যাকশন হয় নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করবে, ইন্টারপোলকে জানাবে যে এই এমআরপি গুলা তুমি সংশ্লিষ্ট প্রতিটা দেশকে জানায় দাও, বিশেষ করে ভারত, এবং সবাইকে যে এগুলা বাতিল করা পাসপোর্ট সেগুলো যাতে ব্যবহার করতে না পারে, এবং বাকি ইন্টারপোলের মাধ্যমে সব দেশকে জানিয়ে দেওয়া। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হবে, তারা তাদের মিশনের মাধ্যমে জানাবে যে আমাদের এই পাসপোর্ট হোল্ডার আছে, তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে বা তাদের বিরুদ্ধে এই মামলা চলতেছে, সুতরাং তারা এই পাসপোর্ট কোথাও ব্যবহার করলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আমাদের কাছে ফেরত পাঠাও। এই দুইটা জিনিসে মিস্টার তৌহিদ এবং জেনারেল জাহাঙ্গীর স্যার, আপনারা কি বলতে পারবেন এটার কোনো অ্যাকশন করছে কিনা? প্রায় 7-8 মাস আগে তো আপনাদের কাছে এই রিকোয়েস্ট আমরা পাঠাইছিলাম এটার ইমিডিয়েটলি ব্যবস্থা করবার জন্য। আপনারা তো উত্তরও দেন নাই কোনো। আপনারা এই নিউ ইয়র্কে আসছেন মিস্টার তৌহিদ, আপনার যে লর্ড বহর নিয়ে আসছেন 70 জনের আপনার সাথে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের, মানে আপনার জনবল নাই, তাই তো, এই ছোট্ট কাজগুলো করবার জন্য, যে এটা আমাদের ফরেন মিশন গুলোকে জানিয়ে দিই, পাসপোর্ট গুলোকে, বা কার কার পাসপোর্টের একটা তালিকা পাসপোর্ট অধিদপ্তরকে দিয়ে দিই। আরে ওইটা আপনি কি বলবেন? তৌহিদ এখনো বসে আছে আওয়ামী পুনর্বাসনে। ধরেন আমি গতকালও বলছিলাম যে জেনেভায় যেই রাষ্ট্রদূত থাকা অবস্থায় আসিফ নজরুল্লাহ ইনসাল্টেড হলে এয়ারপোর্টে, সেই রাষ্ট্রদূতকে সে পাঠাইছে ওয়াশিংটনের রাষ্ট্রদূত করে। যেই রাষ্ট্রদূত মেক্সিকোতে মুজিব বন্দনা করে মুজিবের বই ছাপাইছে 10 ভাষায়, সেই রাষ্ট্রদূতকে নিয়ে বসাইছে লন্ডনে। মানে এগুলা ধরেন এত স্টুপিড, অপদার্থ, এবং বারবার বলার পরেও ডক্টর ইউনূসের এগুলা নিয়ে মাথা ব্যথা নাই। উনি আছেন ওনার মোটিভেশনাল স্পিচ নিয়ে, উনি যে মহান ব্যক্তি এটাকে প্রমাণ করার জন্য উনি দেশ বিদেশে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন আর মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন। কিন্তু এর বাইরেও তো অনেক আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া যায় না? এই অপরাধীগুলো যে এখানে আছে, ধরেন এখন ধরেন বিএনপির জায়গায় আওয়ামী লীগ, আওয়ামী লীগের জায়গায় ধরেন বিএনপি। আমরা ধরে নিলাম যে বিএনপির এরকম 700 জন ইন্ডিয়াতে যে আশ্রয় নিচ্ছে, এই করছে। আওয়ামী লীগ কি করতো? প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ফোরামকে অ্যাক্টিভ করতো ভারতের উপর চাপ দেওয়ার জন্য, যে এরা এখান থেকে তুমি তাদেরকে আশ্রয় দিবা না। করা যেত না? সে যদি কোনো পদক্ষেপ আছে, সব মুখে মুখে শুধু আপনার
মানে কি বলবো মিষ্টি মিষ্টি কথা দিয়ে চেষ্টা চলছে। তো আর কি করা যেতে পারে? ধরেন এই কাজগুলো হবে না রে ভাই, মানে আমাদের কোনো ফরেন মিশন চিঠি দিয়ে বলবে না যে পাসপোর্ট গুলো বন্ধ করো। ওই যে ইন্টারপোলে যাইতে যেতে দেখবেন আরো 6 মাস লাগাই দিচ্ছে না ভাই, ইন্টারপোলে। আপনার এখন আমরা হতাশ হয়ে গেলে তো চলবে না। আমি আপনাকে সিম্পলি বলি, তারা যে এইটুকু করবে ইন্টারপোলকে জানাবে বা, ভাই তার আগে তো আপনাকে একটা লিস্ট তৈরি করা লাগবে। আপনি তো লিস্ট তৈরি করতেছেন না, আপনি তো ব্যস্ত। আপনার কাছে বলতেছে ভাই আমার একটা পাসপোর্ট তৈরি করে দেন, পাসপোর্ট অধিদপ্তর তো বলবে। আমি ধন্যবাদ জানাই পাসপোর্টের ডিজি জেনারেল আনোয়ারকে। জানেন যে শিরিন শারমিন সাবেক স্পিকার, তার কিন্তু আলটিমেটলি পাসপোর্ট হয় নাই। যখন আমরা এটার প্রতিবাদ জানাইছিলাম উনি কিন্তু আর পাসপোর্ট দেন নাই। তো এখন আর এই ধরনের পাসপোর্ট দেওয়া হচ্ছে না। তখন কি করা হচ্ছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুন্দর একটা সুপারিশ আসতেছে। জেনারেল জাহাঙ্গীর স্যার, আপনি কি জানেন এই ধরনের ভয়ঙ্কর কাজ করতেছে আপনার মন্ত্রণালয়? তারা এসবি এবং এনএসআই এর ক্লিয়ারেন্স নিয়ে তারা পাঠাচ্ছে পাসপোর্ট অধিদপ্তরের রেকমেন্ডেশন যে একে একে দেওয়া হোক, এবং সব আওয়ামী লীগের চোর খুনি তাদেরকে দেওয়া হচ্ছে। আর এখন তো বোধহয় কোনো ইয়েও লাগে না, রিপোর্ট লাগে না, পুলিশ রিপোর্টও লাগে না, পুলিশ ভেরিফিকেশন দরকার হয় না তখন। হয় না। এটা কায়দা করে এসে প্রথমেই বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রথমেই তারা একটা রেকমেন্ডেশন নিয়ে নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যাই হোক, এই আমাদের এখনকার যে এটা অবশ্যই রিলেটেড টু আমাদের যেই সভরেন্টি সার্বভৌমত্বের ক্ষেত্রে এখন যে আঘাতগুলো ইন্ডিয়া দেওয়া শুরু করছে আওয়ামী লীগকে খুশি করবার জন্য, আওয়ামী লীগকে আবার ফেরত আনবার জন্য, এগুলা সবকিছু তার অংশ। এবং সেখানে চিটাগং হিল ট্র্যাক্সে যেই জায়গাটা চলতেছে, আমার একটাই রিকোয়েস্ট থাকবে কনক ভাই, আমি কখনো পলিটিক্যাল লোকজনের কাছে রিকোয়েস্ট করি না, বিকজ আই ডোন্ট ট্রাস্ট দ্যাম। তারপরে একটা ছোট্ট জিনিস, এবং ইনক্লুডিং সেনাপ্রধান জেনারেল ওয়াকার সবার কাছে, যে আমাদের বিপ্লব পরবর্তী যেই একটা দাবি ছিল যে আপনারা সবাই একটা প্ল্যাটফর্মে আসেন, একটা জায়গায় এখন কি ফ্যাসিজম আর আসবে না, এবং আমরা বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে তৈরি করব। আমেরিকা, চায়না, ভারত প্রত্যেকের কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন সমস্যা আছে, ভিন্ন মত আছে। কিছু কিছু কোর ইস্যুতে একটা রাষ্ট্র যখন সত্যিকারের রাষ্ট্র হয়, কিছু কিছু কোর বা মূল ইস্যুতে তারা কিন্তু একমত, এবং সেটাই চলে যেই সরকারই আসুক না কেন। তো আমাদেরকে 2-3টা জায়গায়, এক হচ্ছে আমাদের দেশে আর কোনো ফ্যাসিজম আর গেড়ে বসবে না। 2 নাম্বার হচ্ছে আমাদের রাষ্ট্রীয় এবং ভৌগোলিক অখণ্ডতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমাদেরকে যে পলিসি, সেই পলিসিতে আমরা আমাদের নিরাপত্তা বাহিনীকে এইভাবে গাইড করব, সেই জায়গায় ঐকমত্য। 3 নাম্বার হচ্ছে আমরা নির্বাচন নিয়ে কখন আর মারামারি করব না। এখন এই ঐক্যমত্যে সাংবাদিক মনির হায়দার, যিনি সাংবাদিকের বদলে এখন বড় ব্যবসায়ী হয়ে গেছেন, ঐক্যমত কমিশনের বা দালাল হয়ে গেছেন, তার কথা যদি আপনারা শুনেন আপনার প্রতিবার এমন ভুল করবেন। ওনার কাজ হলো অনৈক্য তৈরি করা, একজনের কথা আরেকজনকে বলা। তো সেই কথা বাদ দিয়ে রাজনৈতিক প্রজ্ঞা যদি আপনাদের থাকে, আপনারা যদি বড় দল হিসেবে দাবি করেন, ছোট দল হিসেবে দাবি করেন, প্লিজ এই একটা জায়গায় এখনো সময় আছে, আপনারা এখন এবং একটা নির্বাচন হতে দেন, তারপরে আপনারা 5 বছর পরে আবার কি মারামারি করবেন সেটা ঠিক করেন। বাট প্লিজ ফর নাও দেশের এই অবস্থায় আপনারা এক হইলে ইন্ডিয়া, আওয়ামী লীগ কোথাও ভাত পাবে না। ওদের হাজার পরিকল্পনা থাকুক, কিছুই কাজে লাগবে না। পাহাড়ে যে সন্ত্রাসী পালতেছে তাদের যত অস্ত্র দিক কিছুই কাজে লাগবে না। প্লিজ ডু দ্যাট।